নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ শোনাব বৈশাখী ঠাকুরের লেখা যক্ষ মূর্তির সন্ধানে নামক একটি গল্প। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প যক্ষ মূর্তির সন্ধানে। ক্রিমিনাল সাইকোলজির একটা বই পড়ছিলেন দুদে গোয়েন্দা সিদ্ধার্থ সোম। পুলিশের চাকরি থেকে স্বেচ্ছাবসর নিলেও ওর কেসের অভাব হয় না, আর সেই সব কেসের জন্য পুলিশ ইন্সপেক্টর কিংসুক সান্যাল প্রায়শই ওর দ্বারস্থ হন। অতএব পড়াশোনা এবং মগজের শান ক্রমাগত দিয়েই যেতে হয়। ঘড়ির দিকে তাকালেন সিদ্ধার্থ। প্রায় 6:30 বাজতে চলল। শিবুদা এখনো চা দিয়ে গেল না তো। ভাবতে ভাবতেই সিদ্ধার্থের মোবাইল ঝংকার দিয়ে বেজে উঠল। কিংসুক সান্যালের ফোন। স্যার, আপনি রেডি তো? আমি 5 মিনিটের মধ্যেই ঢুকছি। কিসের জন্য রেডি হব বলো তো? কেন, শিবুদা বলেনি আপনাকে? একটু আগে ফোন করেছিলাম তো। শিবুদা বলল আপনি বাড়ি আছেন। এখন গেলে কোনো অসুবিধে হবে না। বাড়িতে আমি আছি ঠিকই, তা তুমি যখন এসেই পড়েছ, চলে এসো। সিদ্ধার্থ একটু রুষ্ট হলেন শিবুদার উপর। শিবুদাই কোলে পিঠে মানুষ করেছেন সিদ্ধার্থকে, দীর্ঘদিন একসঙ্গেই থাকেন। তাই অপত্য স্নেহ ছাড়াও ওর একটা অধিকার বোধ জন্মেছে সিদ্ধার্থর উপর। সেটা এক এক সময় উপভোগ করলেও কোনো কোনো সময় তা বিরক্তির কারণ হয়ে ওঠে। কিংসুক যে আসছে সে কথা তাকে জানানো উচিত ছিল বৈকি। যত বয়স বাড়ছে ভুলেও যাচ্ছে। এই নিয়ে রাগারাগি করলে শিবুদা অভিমান করে। তবে তাকে কেন জানানো হয়নি এই কৈফিয়ত তো চাইতেই হবে। ইতিমধ্যে সিদ্ধার্থ টের পেলেন যে কিংসুক এসে গেছে। বাইরে গেট খোলার আওয়াজ হলো। দরজা খুলতে যাবেন ভাবছেন, এমন সময় শিবুদা তড়িৎ বেগে এসে দরজা খুলে দিল। তাকে দেখেই কিংসুক বলল, শিবুদা, আমি যে আসছি তুমি স্যারকে বলনি? না, বলা হয়নি। আসলে রান্নাঘরে একটু কাজ ছিল তো, বলেই রান্নাঘরের দিকে চলে গেল। বলো কিংসুক, তোমার আসার কারণ? আর বলবেন না স্যার, নেতার বাড়ির কেস উপর মহল থেকে বড্ড চাপ দিচ্ছে। মিনিট দুয়েক বাদেই শিবুদা প্লেট ভর্তি মাছের চপ আর কফি হাতে ঘরে ঢুকেই বলল, এই সবের আয়োজন করতে গিয়েই ভুলে গেছিলাম দাদাবাবু, কিছু মনে করো না। এরকম আয়োজন দেখে সিদ্ধার্থ ও কিংসুকের পারদ এক লাফে নেমে গেল। মাছের চপ বড্ড ভালো বানায় শিবুদা। তাতে একটা কামড় বসিয়ে সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন, তা নেতার বাড়িতে কি হয়েছে, চুরি না খুন? চুরি, বংশানুক্রমে পাওয়া রত্নখচিত অষ্টধাতুর এক যক্ষের মূর্তি। অ্যান্টিক ভ্যালু তো আছেই, তার উপর নানা রকম সেন্টিমেন্ট কাজ করছে, বুঝতেই পারছেন। বলা বাহুল্য, সারা বাড়ি সার্চ করেও কিছু পায়নি। ছবি আছে নাকি? হ্যাঁ, এই যে, বেশ অন্যরকম। এর আগে এরকম কোনো মূর্তি আমার চোখে পড়েনি। মনোযোগ সহকারে মোবাইলে ছবি দেখে মাথা নেড়ে সিদ্ধার্থ বললেন, নেতামশাই ছাড়া আর কে কে আছেন বাড়িতে? ওর স্ত্রী সৃজিতা, 22 বছরের ছেলে সপ্তক, ওর এক অকৃতদার ভাই অলোক,
বিধবা পিসির এক মেয়ে পিয়ালি আর সব সময়ের দুজন ভৃত্য। এদের মধ্যে কেউ অর্থনৈতিক চাপে আছে, সে খবর নিয়েছ? হ্যাঁ স্যার, নিয়েছি। সপ্তক দেদার পয়সা ওড়ায়, কিন্তু তাতে টান পড়ার কথা নয়। তবে ইদানিং তাকে রেসের মাঠেও যেতে দেখা গেছে। অলোকবাবু অবসর নিয়েছেন। আগে নৌবাহিনীতে চাকরি করতেন, এখন সুশৃঙ্খল জীবনযাপন করেন। রোজ ভোরবেলা উঠে 5 মাইল দৌড়ন। ওর সবসময়ের সঙ্গী বিঙ্গো নামে এক অ্যালসেশিয়ান। বাড়ির সকলেই বিঙ্গোকে খুব ভালোবাসে। মূর্তিটা যেদিন চুরি গেছে, কুকুরটা চিৎকার করেনি? কুকুরটা সেদিন বাড়ি ছিল না, কিছু ভুলভাল খেয়ে ভীষণ শরীর খারাপ হয়েছিল। পিয়ালি মানে নেতামশাইয়ের পিসিমার মেয়ে, যিনি থাকেন তিনি পশু বিশেষজ্ঞ। ভেটেরিনারি ডাক্তার বলতে চাইছ? একদম। তাদের হাসপাতাল কুকুরটাকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন। তাহলে মূর্তিটা যে সরিয়েছে সে জানতো যে কুকুরটা সেদিন বাড়ি নেই। হয়তো বাড়ি থেকে কেউ চোরকে এই তথ্য দিয়েছিল, কিংবা কেউ জেনে শুনে কুকুরটাকে উল্টোপাল্টা খাইয়ে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এমনটাও হতে পারে। ওই মূর্তিটা আদতে থাকতো কোথায়? সে এক অদ্ভুত জায়গায়। না জানা থাকলে কোনো চোর ওখান থেকে নিতে পারবে না। ওদের বসার ঘরে একটা দেওয়াল ঘড়ি আছে, সেই ঘড়িটার ভেতর। সরেজমিনে তদন্ত করে দেখতে হবে। তা যাওয়া যাবে নাকি নেতামশাইয়ের বাড়ি? আপনাকে নিতেই তো এসেছি। ঘরে ঢুকে তৈরি হয়ে এলেন সিদ্ধার্থ সোম। একটা টি শার্ট আর কালো জিন্সের প্যান্ট। শিবুদা তাড়াতাড়ি একজোড়া স্নিকার্স বের করে দিয়ে গেল। সিদ্ধার্থ মুচকি না হেসে পারলেন না। রাস্তা দিয়ে যেতে যেতে সিদ্ধার্থ আবার জিজ্ঞেস করলেন, বাড়ির পরিচারকদের জিজ্ঞাসাবাদ করেছিলে কিংসুক? হ্যাঁ, করেছিলাম। কারো বয়ানে সন্দেহজনক কিছু মনে হয়নি। সকলেই অনেক বছর ধরে আছেন। নেতামশাই তাদের যথেষ্ট সাহায্য করেন, অভাব কিছু নেই। অতএব তারা ভীষণ কৃতজ্ঞ। বেইমানি করবেন বলে মনে হলো না। তাহলে সেভাবে কাউকেই সন্দেহের তালিকায় রাখা যাচ্ছে না। ছেলেটাকে মনে হচ্ছিল, কিন্তু ছেলের হাত টের পেলে নেতামশাই হয়তো পুলিশে খবর দিতেন না, নিজে প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করতেন। আমিও ভেবেছি সেটা। সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। চলুন, এসে গেছি আমরা। দোতলা বাড়ির সামনে এসে তারা নামলেন। ফুল ও ফলের বাগান পেরিয়ে তারা প্রবেশ করলেন মূল ফটক দিয়ে। মনে হয় বাড়ির লোকদের জানাই ছিল। ডিসিপি সাহেব হয়তো বলে থাকবেন। সিদ্ধার্থ প্রথমে পুরো বাড়ি ঘুরে দেখলেন। ঢুকেই একটা করিডোর, নিচে রান্নাঘর, ডাইনিং প্লেস আর পরিচারকদের থাকার ব্যবস্থা। ঘরগুলো নেহাত ছোট নয়। আর একটা ঘরে থাকে বিঙ্গো। সারাদিন সে ছাড়াই থাকে, রাতে নিজের ঘরে এসে শুয়ে পড়ে। সিদ্ধার্থ ও কিংসুককে দেখে সে মুখে হালকা আওয়াজ করল। এক কোনায় গুটিসুটি মেরে শুয়েছিল, পেটের জায়গায় ব্যান্ডেজ বেঁধে কাপড় দিয়ে ঢাকা, বেশ দুর্বল। উপরে উঠেই বসার ঘর। ঘড়িটা খুব উঁচু জায়গায় রাখা নেই, যে কেউ চেয়ার নিয়ে হাত পেয়ে যাবে। অলোকবাবু একটু পা উঁচু করলেই হয়তো হাত পেয়ে যাবেন। বসার ঘরে চেয়ারের অভাব নেই। বসার ঘরের ডান দিকেই নেতামশাই এবং পিসিমা অর্থাৎ পিয়ালির ঘর, অন্যদিকে সপ্তক এবং অলোকবাবুর ঘর।
সকলের সঙ্গে সামান্য কিছু কথা বলে বাড়ি ফিরে এলেন সিদ্ধার্থ। ঘরের লোকই যে করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা তুমি ঠিকই বলেছ শিবুদা, কিন্তু কার এত টাকার দরকার পড়লো, মানে মোটিভ, অর্থাৎ কেন করলো সেটা ধরতে পারলেও আততায়ীকে শনাক্ত করা যেত। যে কোনো জায়গা থেকে ফিরে এসে সবিস্তারে সবকিছু বলা চাই শিবুদাকে। সিদ্ধার্থেরও বহুদিনের অভ্যেস। শিবুদাও সিদ্ধার্থের সঙ্গে কেস নিয়ে আলাপ আলোচনা করে, নিজের মতামত দেয়। সেসব অনেক ক্ষেত্রে কাজেও লেগে যায়। তাই শিবুদার কথা সবসময় সিদ্ধার্থ মন দিয়ে শোনেন। এমন একটা পারিবারিক জিনিসের ক্ষেত্রে মানুষের অনেক সময় সেন্টিমেন্ট জড়িয়ে থাকে। সেটা কার সবচেয়ে কম বলে তোমার মনে হয় সেটা একবার ভেবে দেখো। কথাটা শুনে পায়চারি করতে করতে সিদ্ধার্থ থমকে দাঁড়ালেন। খানিকক্ষণ ভ্রু কুঞ্চিত করে থাকার পরই চিৎকার করে উঠলেন, ইউরেকা! থ্যাংক ইউ শিবুদা, তুমি যে আমার কি উপকার করলে চিন্তার মোড়টা এদিকে ঘুরিয়ে। কি বলবো। ফোন করলেন কিংশুককে। জরুরি কিছু নির্দেশ দিয়ে বিকেলের দিকে সকলকে নেতামশাইয়ের বাড়িতে থাকতে বললেন। তিনি নিজেও যাবেন কিংশুকের সঙ্গে। ইতিমধ্যে বেশ কিছু খোঁজ খবর নিলেন সিদ্ধার্থ। যথাসময়ে সকলে সেই বিশেষ বসার ঘরটায় উপস্থিত হলে সিদ্ধার্থ বললেন, সকলের সময়ের দাম আছে, বেশি সময় আমি নিতে চাই না। কিছু বলার আগে শুধু দুটো এক্সরে রিপোর্ট দেখাতে চাই। তিনি হাতে তুলে ধরতেই সকলে অবাক হয়ে দেখল 1-2 ইঞ্চির যক্ষের মূর্তি। বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। অত্যাশ্চর্য হয়ে সৃজিতা অর্থাৎ নেতামশাইয়ের স্ত্রী বললেন, কিন্তু এটা কে খেয়ে ফেললো? কার পেটের এক্সরে প্লেট? এটা পাওয়া গেছে আপনাদের কুকুর বিঙ্গোর পেটের ভেতরে। অলোকবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু ওর পেটে কি করে গেল? যিনি চুরি করেছেন তিনি অপারেশন করে ওর পেটে এটা ঢুকিয়েছিলেন। সারা বাড়ি তল্লাশি করেও তাই কিংশুক কিচ্ছু খুঁজে পায়নি। পুলিশি ঝামেলা মিটে গেলেই আবার অপারেশন করে মূর্তিটা বের করে বিক্রি করে মোটা টাকা আদায় করা যেত। এটা আপনাদের মধ্যে কে করতে পারে বলে আপনাদের মনে হয়? কুকুর বিড়ালের অপারেশন করার মতো আমাদের বাড়িতে পিয়ালি ছাড়া কেউ নেই। বলে অবাক হয়ে নেতামশাই তাকালেন তার দিকে। সকলের দৃষ্টি তখন পিয়ালির দিকে নিবদ্ধ। তুই কেন এরকম করলি মা? পিয়ালি ফেটে পড়ল। কি করতাম আমি? সারা জীবন অবহেলিত বঞ্চিত হয়ে বাড়ির এক কোণে পড়ে থাকতাম? তবু মনে জেদ ছিল, ভালো করে লেখাপড়া করে তাক লাগিয়ে দেবো সকলকে। কত কষ্ট করে পরীক্ষা দিয়ে বিদেশে গবেষণার সুযোগ পেলাম, স্পন্সরশিপও জুটল। কিন্তু আচমকা সেই কোম্পানিটা স্পন্সরশিপ তুলে নিল। মানসিক দিক দিয়ে একদম ভেঙে পড়লাম আমি। যাতায়াতের ভাড়া, পড়াশোনার খরচ কোথা থেকে পেতাম? কিন্তু উপায় একটা তো আমাকে বের করতেই হতো। তুই আমাকে কেন বললি না মা? এমনিতেই এখানে মানুষ হয়েছি, খেয়েছি পড়েছি বলে দুবেলা কথা শোনায় আমাকে মামিমা। তারপর আবার বিদেশ যাওয়ার টাকার কথা শুনলে অবলাকে আর কষ্ট দেবেন না, মূর্তিটা বের করে দেবেন ওর পেট থেকে। কথাগুলো বলে সিদ্ধার্থ বেরিয়ে গিয়ে বিঙ্গোর ঘরে গেলেন। যন্ত্রণায় কুকুরটা চুপ করে শুয়ে আছে। মাথায় হাত বুলিয়ে দিলেন পরম স্নেহে। এর মধ্যেই সে চেষ্টা করে সিদ্ধার্থের হাত চেটে ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলেনি। এখন একটা মিষ্টির দোকান খুঁজে ভালো রাবড়ি নিতে হবে, শিবুদার প্রিয় খাবার। পারিবারিক সেন্টিমেন্টের কথা না বললে সিদ্ধার্থর নজর পিয়ালির দিকে ঘুরতই না। তারপরেই মনে হয়েছে পেটের গন্ডগোল তো ওষুধ খাইয়েই ঠিক করা যায়। অপারেশন করে ব্যান্ডেজ বাঁধাটায় কেমন যেন সন্দেহ হয়।
এরপর কিংসুক সোর্স কাজে লাগিয়ে হাসপাতাল থেকে এক্সরে রিপোর্ট বের করে। তারপরে 2 2 4 করতে সময় লাগেনি। তবে এরকম একটা অভিনয় কেস এর আগে সিদ্ধার্থ কোনোদিনই পাননি। সেই আনন্দে ভাবলেন, মশাট হয়ে একেবারে গাংপুরে রাবড়ি গ্রামে গিয়েই শিবুদার জন্য সেরা রাবড়ি কিনে আনবেন কিলোখানেক। বেশ কিছুদিন তাহলে জমিয়ে খাওয়া যাবে। শেষ হলো গল্প যক্ষমূর্তির সন্ধানে। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।